বিসিএস লিখিত প্রস্তুতির সাধারণ বিজ্ঞান সাবজেক্টের এই পর্বে আমরা অধ্যায় 11 অর্থাৎ রোগ ও স্বাস্থ্য পরিচর্যা রিলেটেড পড়াশোনাগুলো দেখব। এই অধ্যায়টা বিশাল বড় এবং প্রচুর প্রশ্ন আসে এখান থেকে, তো আপনারা 1.5x অথবা 2x স্পিডে রিভাইজ করে নিতে পারেন। রোগ ও স্বাস্থ্য পরিচর্যা বা ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার চ্যাপ্টারের প্রথম টপিকে ডেফিসিয়েন্সি, ইনফেকশন, অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স নিয়ে রিলেটেড প্রশ্নগুলো দেখি আমরা। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের মধ্যে 35-এ আসছে হচ্ছে খেজুরের রসের মাধ্যমে সংক্রমণযোগ্য ভাইরাসের নাম লিখুন। 35-এ আরেকটা প্রশ্ন আসছিল পৃথিবীর বিভিন্ন দেশে অতি সাম্প্রতিক নিকট অতীত ছড়িয়ে পড়া 3টি ভাইরাসজনিত রোগের নাম লিখুন। এরপর 41-এ আসছে SARS-CoV-2 কোন গোত্রীয় ভাইরাস? এই ভাইরাসটি শরীরের কোন অঙ্গে সবচেয়ে প্রথম এবং বেশি ক্ষতি সাধন করে এবং কেন? এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? 44-এ আসছিল মাঙ্কি পক্স কি? 40-তে আসছিল বেরি রোগের কারণ কি? সূর্যরশ্মিতে ভিটামিন ডি পাওয়া যায়, ব্যাখ্যা করুন। 28-এ আসছিল অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক কি? উদাহরণ দিন। এবং 40-তে আরেকটা প্রশ্ন আসছিল চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত 3টি উল্লেখযোগ্য অ্যান্টিসেপটিকের নাম লিখুন। 35-এর প্রশ্ন অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যান্টিসেপটিক একই জিনিস রিপিট আসছে, সো এটা ভালো করেই পড়তে হবে। 3বার আসছে প্রশ্নটা, 4বার। 41-এ আসছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবডি এর মধ্যে পার্থক্য। এবং 35-37 আসছে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া উদ্ভব কি কারণে হচ্ছে, কোন ধরনের কার্যক্রম এর বিস্তার রোধে সহায়ক হতে পারে। শর্করা বা অভাবজনিত রোগ, শর্করার অভাবে স্নেহ জাতীয় পদার্থের দহন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। কিটোসিস রোগের সৃষ্টি হতে পারে। শর্করা অভাব হলে গ্লাইকোজেন, চর্বি ও প্রোটিন ভেঙে শক্তি উৎপন্ন হয়, ফলে দেহের ওজন কমতে থাকে, ক্ষুধা বেড়ে যায়, বমি ভাব হয়, দুর্বলতা দেখা দেয়, কাজের ক্ষমতা কমে যায় এবং হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা যায়। আমিষের অভাবজনিত রোগ হলো দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠন ক্ষতিগ্রস্ত হয়, শিশুদের কোয়ার্শিয়রকর বা ম্যারাসমাস রোগ হতে দেখা যায়। ভিটামিন এ অভাবজনিত রোগ যেমন রাতকানা, 40 আসছিল। রাতকানা হলো ভিটামিন এ অভাবজনিত একটি রোগ, যে রোগের রোগীরা স্বল্প আলোতে, বিশেষ করে রাতে আবছা আলো দেখতে পায় না। শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। এই রোগের কারণ হলো ভিটামিন এ এর অভাব। বাচ্চা অল্প ওজনে জন্ম হলে এবং অপুষ্টিতে ভোগা শিশুর এই রোগ বেশি হয়। ডায়রিয়া, হাম, নিউমোনিয়া ইত্যাদি হলে শরীরে ভিটামিন এ এর অভাব হয়। বাড়ন্ত বয়সে অতিরিক্ত খাদ্যের চাহিদা পূরণ করতে না পারলেও এই রোগ হতে পারে। প্রতিকার হিসেবে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য যেমন টাটকা শাকসবজি, রঙিন ফলমূল ইত্যাদি খেতে হবে। 1 থেকে 5 বছরের বয়সী শিশুদেরকে প্রতি বছর 6 মাস অন্তর অন্তর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। শাল দুধ সহ যতদিন সম্ভব বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো। রাতকানা রোগের লক্ষণ হলো চোখ শুকিয়ে যায়, যেটাকে জ্যারোসিস বলা হয়, কর্নিয়াতে ঘা হয়, কর্নিয়া ঘোলাটে হয়ে যায়, একটা সময় পরে গিয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। জেরাফথালমিয়া হলো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এর অভাব দীর্ঘস্থায়ী হলে বা ভিটামিন এ এর অভাবটা দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়া আলসার হতে পারে বা ঘা হতে পারে। এই অবস্থাটাকেই বলা হচ্ছে জেরাফথ্যালমিয়া। ভিটামিন সি এর অভাবজনিত রোগ হলো স্কারভি। স্কারভি হচ্ছে দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যায়, দাঁতের গোড়া আলগা হয়ে যায়, গোড়া থেকে রক্ত পড়ে, দাঁতের এনামেল মানে হচ্ছে সাদা অংশটা উঠে যায়, এতে অকালে দাঁত পড়ে যেতে পারে। রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না বা ঘা শুকাতে দেরি হয়। এর প্রতিকার হচ্ছে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রতিরোধের ক্ষেত্রে কোলের শিশুকে মায়ের দুধসহ অন্যান্য পরিপূরক খাদ্য যেমন ফলের রস, সবজির স্যুপ ইত্যাদি খাওয়াতে হবে। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ, শিশুদের রিকেটস রোগ হয়, বড়দের হচ্ছে অস্টোমেলেইশিয়া। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয় এবং বড়দের অস্টোমেলেইশিয়া রোগ হয়। রিকেটস রোগের লক্ষণ হলো হাড় নরম হয়ে যায় এবং হাড়ের বৃদ্ধি ব্যাহত হয়, হাড় ধনুকের মতো বেঁকে যায়, অর্থাৎ পা গুলো একটু বাঁকা বাঁকা দেখায়, হাতগুলো বাঁকা বাঁকা দেখায় এবং অন্যান্য হাড়গুলোও বেঁকে যায়। হাত ও পায়ের অস্থিসন্ধি বা গিঁট ফুলে যায়, বুকের হাড় বা পাঁজরের হাড় বেঁকে যায়। প্রতিরোধ হলো
শিশুকে কিছুক্ষণের জন্য প্রতিদিন রোদে খেলাধুলা করতে দেওয়া বা সূর্যের রশ্মি যাতে গায়ে লাগে সেভাবে সূর্যের নিচে কিছুক্ষণ বসা 10-15-20 মিনিট। এরপর অস্টোমেলেশিয়া, অস্থিগুলো দুর্বল হয়ে অস্থির কাঠিন্য কমে যায় এবং হালকা আঘাতে অস্থি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটাই হচ্ছে অস্টোমেলেশিয়া। অস্টোমেলেশিয়ার প্রতিকার হলো প্রচুর উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করতে হবে। আর প্রতিরোধের ক্ষেত্রে শিশুকাল থেকেই ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া সুনিশ্চিত করতে হবে। শিশুদেরকে কিছুক্ষণের জন্য রৌদ্রে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। ভিটামিন কে এর অভাবজনিত সমস্যার মধ্যে আমরা দেখি ত্বকের নিচে এবং দেহ অভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে। আর ভিটামিন কে এই ধরনের রক্তক্ষরণকে বন্ধ করতে পারে। তো ভিটামিন কে যদি অভাব হয় তাহলে এই ধরনের রক্তক্ষরণগুলো বন্ধ হয় না এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মানুষটা মারা যেতে পারে, রোগী মারা যেতে পারে। আয়োডিনের অভাবজনিত রোগ হলো গলগণ্ড। গলগণ্ড রোগকে গ্যাগও বলা হয়, গ্যাগ, গলগণ্ড। লক্ষণগুলো হচ্ছে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, শ্বাস-প্রশ্বাসের সময় শব্দ হয়, আওয়াজ ফ্যাঁসফেঁসে হয়ে যায়, গলায় অস্বস্তি বোধ হয়, খাবার গিলতে অসুবিধা হয়, আক্রান্ত ব্যক্তি দেখা যায় অবসাদগ্রস্ত থাকে, দুর্বল বোধ করে। প্রতিরোধের ক্ষেত্রে বা প্রতিকারের ক্ষেত্রে আয়োডিনযুক্ত লবণ খাওয়া, সামুদ্রিক মাছ, মাছের তেল, সামুদ্রিক শৈবাল ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে। তো আরেকটা রোগ হচ্ছে ক্রেটিনিজম। সাধারণত আয়োডিনের অভাবে শিশুদের এই রোগ হয়। তো কিছু লক্ষণ দেখা যায়, লক্ষণগুলো হচ্ছে দেহের বর্ধনটা মন্থর হয়, পুরু ত্বক, মুখমণ্ডলের পরিবর্তন দেখা দেয়, পুরো ঠোঁট, বড় জিহ্বা, মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে ক্রেটিনিজমের ফলে। আয়রন বা লোহার অভাবজনিত রোগ হচ্ছে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা। রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া হচ্ছে দেহের এমন একটি অবস্থা যখন বয়স এবং লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। হিমোগ্লোবিনের ঘনত্ব কমে যায়। শিশু ও সন্তান সম্ভবা মায়ের খাদ্যে আয়রনের ঘাটতির জন্য রক্তস্বল্পতা দেখা দেয়। শিশুদের পেটে কৃমি হলেও রক্তস্বল্পতা দেখা দিতে পারে। এর লক্ষণগুলো হচ্ছে দুর্বল অনুভব করবে, মাথা ও গা ঝিমঝিম করবে, বুক ধড়ফড় করা, মাথা ঘোরানো, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, ওজন হ্রাস বা খাওয়ার অরুচি দেখা। প্রতিকার হচ্ছে লৌহ সমৃদ্ধ শাকসবজি, ফল, মাংস, ডিমের কুসুম ইত্যাদি খেতে হবে। আর পরীক্ষা করে কৃমি যদি থাকে তাহলে কৃমিনাশক ওষুধ সেবন করতে হবে। সংক্রমণ কি, এটা কিভাবে গঠিত হয়? রোগ সৃষ্টিকারী বা ক্ষতি সাধনকারী জীবাণুদের প্যাথোজেন বলে। বিভিন্ন ধরনের প্যাথোজেন যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্যারাসাইট, ভিরয়েড ইত্যাদি দ্বারা সংক্রমণ সংঘটিত হয়। এই জীবাণুগুলো পোষক দেহকে আশ্রয় হিসেবে ব্যবহার করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এবং বিষক্রিয়া ঘটায়, যার ফলে পোষক দেহে রোগ সৃষ্টি হয়। আর সংক্রমণ হচ্ছে যখন কোনো জীবাণু কোনো জীবদেহে বা জীবকোষে প্রবেশ করে সেই জীবদেহ বা কোষের ক্ষতি সাধন করে, তখন তাকে বলা হয় সংক্রমণ বা ইনফেকশন। আর যারা রোগ সৃষ্টিকারী এই ধরনের জীবাণুকে বলা হয় প্যাথোজেন। সংক্রামক ও ছোঁয়াচে রোগ কি? সংক্রামক রোগ হচ্ছে যে সকল রোগের জীবাণু বায়ু, পানি বা অন্যান্য কোনো মাধ্যমের সাহায্যে শরীরে প্রবেশ করে তাকে সংক্রামক রোগ বলে, যেমন কলেরা, প্লেগ, বসন্ত ইত্যাদি। ছোঁয়াচে রোগ হলো যে সকল রোগের বিস্তার রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদেরকে ছোঁয়াচে রোগ বলে, যেমন যক্ষ্মা। কয়েকটি সংক্রমণজনিত রোগ হলো ডায়রিয়া, হাম, যক্ষ্মা, ধনুষ্টঙ্কার, ম্যালেরিয়া, কৃমি সংক্রমণ ইত্যাদি। তাহলে যক্ষ্মাকে এখানে লেখা হয়েছে ছোঁয়াচে রোগ হিসেবে, আবার এখানে লেখা হচ্ছে সংক্রমণজনিত। আচ্ছা, যাই হোক। খেজুরের রসের মাধ্যমে সংক্রমিত ভাইরাস হচ্ছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস বহনকারী বাদুড় খেজুরের রসের হাঁড়িতে মুখ লাগালে এবং ওই রস মানুষ পান করলে এ ভাইরাসে আক্রান্ত হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে অতি সম্প্রতি ও নিকট অতীতে ছড়িয়ে পড়া 3টি ভাইরাসজনিত রোগের নাম হলো কোভিড-19, এটা হচ্ছে চীনের ইউহানে প্রথম চিহ্নিত হয়েছিল। জিকা ভাইরাস, এটা হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস, এর বাহক হলো এডিস মশা। সোয়াইন ফ্লু, এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো একটা ভাইরাস যা প্রধানত শূকরের দেহে
দ্রুত বংশবিস্তার করতে পারে এবং শূকর থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে, সোয়াইন ফ্লু। এবং 2009 সালে ভাইরাসটি মেক্সিকো থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাস বর্তমানে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট হচ্ছে পরের প্রশ্ন থেকে আমরা দেখি SARS-CoV-2। SARS-CoV-2 কোন গোত্রীয় ভাইরাস? এই ভাইরাসটি শরীরের কোন অঙ্গে সবচেয়ে প্রথমে এবং বেশি ক্ষতি সাধন করে? 41 এর কোয়েশ্চেন। কপ হচ্ছে করোনা ভাইরাস, এর প্রধান 4টি গোত্র রয়েছে: আলফা, বেটা, গামা এন্ড ডেল্টা কপ। তবে SARS-CoV-2 এর গোত্র বলতে সাধারণত বেটা করোনা ভাইরাসকে বলা হয়, এই যে বেটাকে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2 অর্থাৎ SARS-CoV-2 সবচেয়ে প্রথম মানবদেহে শ্বসনাঙ্গ তথা ফুসফুসকে আক্রমণ করে এবং ক্ষতি সাধন করে। করোনা ভাইরাস প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। এটি শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে চলে আসে এবং শ্বাসনালী ও ফুসফুসের প্রাচীরে অবস্থিত রিসেপ্টর এর মাধ্যমে কোষের ভেতরে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি সাধন করে। মাঙ্কি পক্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ 44 এর প্রশ্ন। মাঙ্কি পক্স হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ যা পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। সাধারণত মাঙ্কি পক্স মানুষ থেকে মানুষে খুব সহজে বিস্তার লাভ করে না, কিন্তু আক্রান্ত প্রাণী বা ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলে বা শরীরে থাকা ক্ষত বা ফোস্কার সংস্পর্শে এলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এর লক্ষণগুলো হচ্ছে জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা ইত্যাদি। চিকিৎসা হচ্ছে কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই এই রোগে আক্রান্ত হলে যেসব লক্ষণ পাই সেগুলোর কমানোর জন্য চিকিৎসক ওষুধ প্রদান করে থাকে। বেরিবেরি রোগ হচ্ছে ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। সূর্যরশ্মি ও ভিটামিন ডি। সূর্যালোকে উপস্থিত ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। সূর্যালোকের অতিবেগুনি রশ্মি মানুষের ত্বকের 7DH মানে হচ্ছে ডিহাইড্রো কোলেস্টেরল প্রোটিনের সাথে উপক্রিয়া করে একে ভিটামিন D3 তে পরিণত করে। এই ভিটামিন D3 হলো ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। অ্যান্টিবায়োটিক বলতে কি বোঝায়? এটা হচ্ছে এক ধরনের জীবজ পদার্থ যা অণুজীবকে ধ্বংস করতে বা বৃদ্ধিতে বাধা প্রদান করতে সমর্থ। অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের জীবজ পদার্থ যা অন্য অণুজীবকে ধ্বংস করতে বা বৃদ্ধিতে বাধা প্রদান করতে সমর্থ। 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম পেনিসিলিয়াম নটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন। বর্তমানে বাণিজ্যিকভাবে নামগুলো দরকার নেই, বহুগুণ পেনিসিলিন তৈরি করা হচ্ছে। অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক কি? উদাহরণ দিন। 28তম BCS এর প্রশ্ন। অ্যান্টিবায়োটিক্স এক ধরনের জীবজ পদার্থ যা অন্য অণুজীবকে ধ্বংস করতে বা বৃদ্ধি বাধা প্রদান করতে সমর্থ, যেমন পেনিসিলিন। অ্যান্টিসেপটিক হচ্ছে যেসব বস্তু জীবাণু বিস্তার বা বৃদ্ধি সীমিত করে তাদেরকে অ্যান্টিসেপটিক বলে, যেমন ডেটল, সেভলন ইত্যাদি। তাহলে পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিসেপটিক হচ্ছে ডেটল ও সেভলন। সেকেন্ড টপিক হচ্ছে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ব্লাড প্রেশার। এখান থেকে আসা প্রশ্ন 21 এবং 27তম BCS আসছিল হার্ট অ্যাটাক কি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি। 23তম, 28তম এবং 30তমতে আসছিল হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মধ্যে পার্থক্য লিখুন। 46এও সম্ভবত আসছিল। 25 BCS আসছে রক্তচাপ কি, রক্তচাপের মাপার যন্ত্রের নাম কি। 33 BCS আসছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার বলতে কি বোঝায়। 30 এবং 38 আসছিল উচ্চ রক্তচাপ কি, এর লক্ষণ এবং কারণ বর্ণনা করুন। 11তম BCS আসছিল উচ্চ রক্তচাপ কি। 43 আসছে কিভাবে ওষুধ ছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়। 10, 24, 27 এবং 29তম BCS আসছিল কোলেস্টেরল কি, এর কাজ কি। 24 আসছে অধিক কোলেস্টেরল যুক্ত 4টি খাবারের নাম। 10ম BCS আসছিল কোলেস্টেরলের মাত্রা বেশি হলে কি হয়। কোলেস্টেরল রিলেটেড অনেকগুলো প্রশ্ন আসছে রিপিটেডলি। তারপর হচ্ছে 27 এবং 34 আসছে HDL এবং LDL, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এগুলো কাকে বলে, এদের কাজ কি। 41ও আসছে, 34ও আসছে, 27ও আসছে এগুলো। 43তে আসছে ট্রাইগ্লিসারিড কি, মানবদেহের ভূমিকা কি। 41 এর প্রশ্ন হচ্ছে রক্তে RH ফ্যাক্টর কি, এটা কেন গুরুত্বপূর্ণ। আমরা উত্তরে চলে যাই। স্ট্রোক হলো মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলে। মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলে।
মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তনালীর ভেতর রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হওয়া এই দুই ভাগে স্ট্রোক হতে পারে। এর মধ্যে রক্তক্ষরণজনিত স্ট্রোক বেশি মারাত্মক। লক্ষণগুলো হচ্ছে বমি হয়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, কয়েক মিনিটের মধ্যে রোগী সংজ্ঞা হারায়, ঘাড় শক্ত হয়ে যায়, মাংসপেশি শীতল হয়ে যায়, শ্বসন এবং নাড়ির স্পন্দন কমে যায়, মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করে। স্ট্রোকের ঝুঁকি বাড়ে হচ্ছে উচ্চ রক্তচাপ, ধূমপান, ডায়াবেটিস, অধিক বয়স, রক্তে চর্বি থাকা, স্থূলতা, মানসিক চাপ, অলস জীবনযাপন ইত্যাদি। স্ট্রোকের ঝুঁকি কমানোর উপায় হলো ধূমপান পরিহার করা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, কোলেস্টেরল ও চর্বি জাতীয় খাদ্য পরিহার করা, নিয়মিত ডায়াবেটিস রোগীরা নিয়মিত ওষুধ সেবন করা দরকার, নিয়মিত শারীরিক পরিশ্রম করা দরকার, দুশ্চিন্তামুক্ত, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করা দরকার। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য কি? স্ট্রোক হয় মস্তিষ্কে, হার্ট অ্যাটাক হয় হৃৎপিণ্ডে। মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলে। অন্যদিকে ধমনী হৃৎপেশিতে রক্ত সরবরাহ করে তাকে করোনারি ধমনী বলে। রক্ত জমাট বাঁধার কারণে করোনারি ধমনীর লুমেন বা গহ্বর যদি বন্ধ হয়ে যায়, তখন হৃৎপেশিটিতে পুষ্টি ও অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে হৃৎপেশি ধ্বংস হয়ে যায় বা মরে যায়। একেই হার্ট অ্যাটাক বলে। হার্ট ফেলিউর কি? হৃৎপিণ্ডে দেহের প্রয়োজনীয় রক্ত সরবরাহ বা রক্ত প্রবাহ করতে না পারলে তাকে হার্ট ফেলিউর বলে। হার্ট ফেলিউরের কারণ হচ্ছে করোনারি ধমনীগুলোর মধ্যে চর্বি জমে রক্ত প্রবাহ যদি কমে যায় এবং হৃৎপিণ্ড যদি দুর্বল হয়ে পড়ে, তখন হার্ট ফেলিউর হওয়ার সম্ভাবনা আছে। উচ্চ রক্তচাপের কারণে ধমনীর প্রাচীর ও হৃৎপেশি দুর্বল হয়ে হার্ট ফেলিউর ঘটায়। লক্ষণ শ্বাস-প্রশ্বাসে বাধাপ্রাপ্ত হবেন, ক্লান্তি, অবসাদ, পদতলে স্ফীত হওয়ার সম্ভাবনা আছে, দ্রুত ও নিয়মিত হৃদস্পন্দন হওয়া ইত্যাদি। প্রতিরোধের ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম করা, মানসিক বিষণ্ণতা পরিহার করা, পরিমিত খাবার গ্রহণ, খাদ্যে লবণ পরিহার করা, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি। আর যদি সার্জারি করা হয় সেক্ষেত্রে করোনারি বাইপাস সার্জারি বা হৃৎপিণ্ডের কপাটিকার মেরামত বা রিং বসানো, ভেন্ট্রিকুলার পেসিং বা পেসমেকার বসানো ইত্যাদি। রক্তচাপ হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ হল পারদস্তম্ভের ১১০ থেকে ১৪০ মিলিমিটার Hg। ডায়াস্টোলিক রক্তচাপের ক্ষেত্রে পারদস্তম্ভের ৬০ থেকে ৯০ মিলিমিটার অর্থাৎ ৬০ মিলিমিটার Hg। স্বাভাবিক রক্তচাপকে আমরা ১২০/৮০ মিলিমিটার Hg দিয়ে লিখতে পারি। রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার কাকে বলে? হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীর যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। নিলয়ে সিস্টোল বা সংকোচন অবস্থায় ধমনীতে যে চাপ সৃষ্টি হয় তাকে সিস্টোলিক চাপ বলে। নিলয়ে ডায়াস্টোল বা প্রসারিত অবস্থায় ধমনীতে যে চাপ সৃষ্টি হয় তাকে ডায়াস্টোলিক প্রেসার বলে। তাহলে এখানে দুটো ওয়ার্ড মনে রাখতে হবে, একটা নিলয় আর ধমনীতে যে চাপ। উচ্চ রক্তচাপ কি? যখন শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি নির্দিষ্ট রক্তচাপের মাত্রার উপরে অবস্থান করে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। এর লক্ষণ মাথা ব্যথার সাথে সাথে ঘাড় ব্যথা করে, নিদ্রাহীনতা, বুক ধড়ফড় করা, অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট, দুর্বলতা ও ক্লান্তি ইত্যাদি। এর কারণ অতিরিক্ত শরীরের ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস ইত্যাদি। উচ্চ রক্তচাপ কি কি ক্ষতি করতে পারে? স্ট্রোক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে, দৃষ্টিশক্তির ব্যাঘাত করতে পারে ইত্যাদি।
প্রতিকারের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ওজন না বাড়ানো, চর্বিযুক্ত খাবার বর্জন করা, সুষম খাদ্য গ্রহণ করা, ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত ব্যায়াম করা, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, চাপমুক্ত ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা। কোলেস্টেরল হলো হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ, উচ্চ শ্রেণীর প্রাণীজ কোষের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোলেস্টেরলের কাজ হচ্ছে কোষ প্রাচীর তৈরি এবং রক্ষার কাজ করা, কোষের বন্ধ্যতা নির্ণয় করে বিভিন্ন দ্রব্যাদি কোষে প্রবেশ নিয়ন্ত্রণ করা, মানবদেহের জনন হরমোন অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করা। তারপর হরমোন ও পিত্তরস তৈরিতে কোলেস্টেরল বিশেষ ভূমিকা রাখে। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। কোলেস্টেরলের মাত্রা চর্বিতে দ্রবণীয় ভিটামিন কে, এডিই কে বিপাকে সহায়তা করে। অধিক কোলেস্টেরল যুক্ত 4টি খাবার হচ্ছে ডিমের কুসুম, খাসির মাংস, কলিজা, হাঁসের মাংস। রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখন হৃদরোগের সম্ভাবনা বাড়ে। খাদ্যে কোলেস্টেরল নিয়ন্ত্রণ কি? রক্তে কোলেস্টেরল কমানোর উপায় ব্যাখ্যা করুন। 43 BCS এর প্রশ্ন। রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল উপস্থিতি মানবদেহের বিভিন্ন ধরনের হৃদরোগ যেমন হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর ইত্যাদি এবং পিত্তথলিতে পাথর জমা ইত্যাদি রোগের জন্য দায়ী। তাই রক্তে কোলেস্টেরল অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। খাদ্যে কোলেস্টেরল নিয়ন্ত্রণেই রক্তে কোলেস্টেরল কমানোর প্রধান উপায়। চর্বিযুক্ত খাদ্য যেমন ডিমের কুসুম, খাসির মাংস, হাঁসের মাংস পরিহার করা এবং পর্যাপ্ত পরিমাণ শাকসবজি গ্রহণে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা রাখে। এছাড়া নিয়মিত হাঁটাচলা, ব্যায়াম করা, ধূমপান ও অ্যালকোহল পরিহার ইত্যাদি রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এইচডিএল এবং এলডিএল এর মধ্যে পার্থক্য কি? মানবদেহে এদের কাজ বর্ণনা করুন। এলডিএল হলো এক ধরনের লিপোপ্রোটিন। এর পূর্ণরূপ হলো লো ডেনসিটি লিপোপ্রোটিন। সাধারণত আমাদের রক্তে 70% এলডিএল থাকে। লো ডেনসিটি লিপোপ্রোটিন। এইচডিএল হলো এক ধরনের লিপোপ্রোটিন। এর পূর্ণরূপ হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। রক্তে এইচডিএল এর আদর্শ মান হচ্ছে 1.5 মিলিমোল পার লিটার। মানবদেহে এলডিএল এর কাজ। এলডিএল কে খারাপ কোলেস্টেরল বলা হয়। রক্তে এলডিএল এর আদর্শ মান হচ্ছে 1.8 মিলিমোল পার লিটার। এর কম হতে হবে, এর থেকে বেশি হলে তা শরীরের জন্য ক্ষতিকর। প্রতি লিটারে 1.8 মিলিমোল। এর ফলে যদি এটি বেশি হয় তাহলে রক্তনালীর প্রাচীরে জমা হতে থাকে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। মানবদেহে এইচডিএল এর কাজ। এইচডিএল কে ভালো কোলেস্টেরল বলা হয় কেননা এটি হৃদরোগের ঝুঁকি কমায়। ট্রাইগ্লিসারাইড কি? মানবদেহে এর ভূমিকা কি? ট্রাইগ্লিসারাইড হলো রক্তে বিদ্যমান এক ধরনের ফ্যাট। রক্তে ট্রাইগ্লিসারাইডের আদর্শ মান হচ্ছে <1.7 মিলিমোল পার লিটার। তাহলে এইচডিএল হচ্ছে 1.5 থেকে বেশি হতে হবে, এলডিএল এর পরিমাণটা 1.8 থেকে কম হতে হবে, আর ট্রাইগ্লিসারাইডের মানটাও সেম। ট্রাইগ্লিসারাইড এটার মান হচ্ছে 1.7 থেকে কম হতে হবে। ট্রাইগ্লিসারাইড হচ্ছে মানবদেহের বিদ্যমান এক ধরনের ফ্যাট। এটার আদর্শ মান 1.7 মিলিমোল পার লিটার থেকে কম হতে হবে। এটা বেড়ে গেলে বিভিন্ন ধরনের হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি হতে পারে। আরএইচ ফ্যাক্টর। রক্তের আরএইচ ফ্যাক্টর কি? রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর হলো মানুষের লোহিত কণিকার প্রাচীরে উপস্থিত এক ধরনের অ্যান্টিজেন। আরএইচ ফ্যাক্টর হচ্ছে অ্যান্টিজেন যা হচ্ছে লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে। কারো রক্তে এটি উপস্থিত থাকলে আরএইচ প্লাস আর উপস্থিত না থাকলে আরএইচ মাইনাস বলে, যেমন এ পজিটিভ, এ নেগেটিভ। আরএইচ ফ্যাক্টর পুরুষের সাথে আরএইচ নেগেটিভ, আচ্ছা এটাকে আমরা পজিটিভ বলি। আরএইচ পজিটিভ পুরুষের সাথে আরএইচ নেগেটিভ মহিলার বিয়ে হলে তাদের সন্তান আরএইচ পজিটিভ হবে, কারণ আরএইচ পজিটিভ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এই শিশু মাতৃগর্ভে থাকাকালীন সময় মায়ের রক্তে আরএইচ অ্যান্টিবডি সৃষ্টি হবে। প্রথমবার গর্ভধারণকালে আরএইচ অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণ উৎপাদিত না হওয়ায় শিশুর কোনো ক্ষতি হয় না, এই শিশু জীবিত থাকে। তবে দ্বিতীয় সন্তান ধারণের ক্ষেত্রে সন্তানের মৃত্যু ঘটতে পারে। তাই বিয়ের পূর্বে
ছেলে মেয়ের উভয়ের রক্তের গ্রুপ জেনে নেওয়া উচিত। রক্ত রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, পিএইচ এর মাত্রা হচ্ছে 7.3 থেকে 7.4 এবং এটার তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর পূর্ণাঙ্গ মানুষের দেহে গড়ে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। শরীরের মোট ওজনের প্রায় 8% হচ্ছে রক্ত। রক্তের 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর 45% হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসেলস। প্রকৃতপক্ষে রক্তকণিকাগুলো রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। লোহিত রক্তকণিকার উপস্থিতি রক্তে লাল দেখায়। তো রক্ত হচ্ছে 55%, রক্তরস থাকবে, রক্তকণিকা থাকবে 45%। আর রক্তরসে কঠিন পদার্থ থাকতে পারে আর পানিও থাকতে পারে। রক্তরসের 90% বেশি হচ্ছে পানি, আর বাকি 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ। তার মধ্যে অজৈব পদার্থ আছে, জৈব পদার্থ আছে। এত কিছু মুখস্থ করার দরকার নেই, তবে এগুলো দরকার। রক্তকণিকা বা কর্পাসেলস হচ্ছে 45%, তার মধ্যে লোহিত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন থাকায় রক্ত হচ্ছে লাল দেখায়। শ্বেত রক্তকণিকা হতে বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংসকারী বা আমাদের বডিকে প্রোটেক্ট করার মতো অনেক কিছুই থাকে, যেমন মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এগুলো সবগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার উপাদান। আর অনুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। লোহিত রক্তকণিকা আয়ু প্রায় 4 মাস বা 120 দিন। আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পড়বো, সবগুলো ইনফরমেশন দেখার প্রয়োজন নেই। আর শ্বেত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিন না থাকায় এটা সাদা দেখায়, আর ইংরেজিতে এটাকে হোয়াইট ব্লাড সেল বা WBC বলে। এটার আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকা দানাহীন ও স্বচ্ছ যেগুলো, অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট, এরা হচ্ছে 2 টাইপ, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। আর গ্র্যানুলোসাইট যেটা হচ্ছে সূক্ষ্মজাত দানাযুক্ত, এগুলো 3 প্রকার, একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। এটা ছাড়াও আরো বেশ কিছু কাজ যদি আমরা বিস্তারিত দেখি, লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে দেহে প্রবেশ করার জীবাণুকে ধ্বংস করে, অ্যান্টিবডি গঠন করে লিম্ফোসাইট। মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, নিউট্রোফিল। ইউসিনোফিল ও বেসোফিল হিস্টাসিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে, হিস্টাসিন। তাহলে হিস্টাসিন কমে গেলে দেখা যায় আমাদের অ্যালার্জি বেড়ে যায়, আর অ্যালার্জি কমানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের হিস্টাসিন খেতে হয় ওষুধ হিসেবে। বেসোফিল, তাহলে যে হিস্টাসিনের সাথে রিলেটেড হচ্ছে ইউসিনোফিল ও বেসোফিল। বেসোফিল হেপারিন নামক নিঃসৃত একটা রস নিঃসৃত করে, রক্তকে রক্তবাহিকার ভেতর জমাট বাঁধতে বাধা দেয় না। তাহলে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর দেহের ভেতর রক্ত জমাট না বাঁধার জন্য, অর্থাৎ রক্ত যাতে সরবরাহ হতে পারে রক্তনালীর মধ্য দিয়ে, এটার জন্য হেল্প করে হচ্ছে হেপারিন, আর এই হেপারিনটা নিঃসরণ করে বেসোফিল। অনুচক্রিকা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপর রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে রোগের যে সৃষ্টি হয় তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলা যেতে পারে। অ্যানিমিয়া হলো লোহিত কণিকার সংখ্যা কমে গেলে তাকে অ্যানিমিয়া বলে। লোহিত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায় তাকে পলিসাইথেমিয়া বলে। তাহলে লোহিত রক্তকণিকা রিলেটেড 2টা টার্ম, একটা হচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়া হচ্ছে রক্ত কমে যায়, আর বেড়ে গেলে এটা হচ্ছে পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, পলিসাইথেমিয়া। শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায় তাকে বলা হয় লিউকোসাইটোসিস, আর যদি কমে যায় তাকে বলা হয় লিউকেমিয়া। লিউকেমিয়া এবং লিউকোসাইটোসিস এগুলো হচ্ছে শ্বেত কণিকা রিলেটেড। ধমনী ও শিরার মধ্যে পার্থক্য। ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কৌশিক জালিকায় গিয়ে শেষ হয়। শিরা হচ্ছে কৌশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয়। ধমনীর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক, এর কপাটিকা নেই। ধমনী উচ্চ রক্ত পরিবহন করে। আর শিরা হলো প্রাচীরগুলো পাতলা এবং কম স্থিতিস্থাপক, শিরাতে কপাটিকা থাকে, শিরা কম চাপে রক্ত পরিবহন করে। যেহেতু শিরার সাইজটাও কম, এটা চাপটাও হচ্ছে কম বহন করে। হৃৎপিণ্ড পেশিবহুল ত্রিকোণাকার ফাঁপা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট পাম্পের মতো যন্ত্র, যার দ্বারা সংকোচন এবং প্রসারণের ফলে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়, তাকে হৃৎপিণ্ড বলে। হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম, পরীক্ষায় প্রিলিতে প্রায় আসে। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। হৃৎপিণ্ডের 3টা প্রাচীর, এপিকার্ডিয়াম,
মায়োকার্ডিয়াম, এন্ডিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম বাইরে থাকে, মায়োকার্ডিয়াম মাঝখানে, এন্ডোকার্ডিয়াম হচ্ছে ভেতরে থাকে। 4টা প্রকোষ্ঠের মধ্যে দুইটা হচ্ছে ডান অলিন্দ এবং বাম অলিন্দ, আর ডান নিলয় এবং বাম নিলয় হচ্ছে নিচে থাকে সম্ভবত। তো এখানে হচ্ছে অলিন্দের সম্প্রসারণ, সংকোচন, তারপর নিলয়ের সংকোচন, সম্প্রসারণ হয়, 4টা স্টেপ। এরপর 3 নম্বর টপিক হচ্ছে ডায়াবেটিস, ডেঙ্গু, ডায়রিয়া, ড্রাগ এডিকশন, এগুলো রিলেটেড প্রশ্ন। 11তে আসছে বহুমূত্র রোগের কারণ, 33 এবং 38 আসছে ডায়াবেটিক এবং ইনসুলিনের সম্পর্ক, 15, 21, 33 আসছে ইনসুলিন কি, 40 আসছে খাদ্যাভ্যাস শরীরে ওজন বাড়ার পরিবর্তে তা কিভাবে ডায়াবেটিসের কারণে হয়ে দাঁড়ায়। আচ্ছা, 40 আসছে এটা। তারপর 43 আসছে হচ্ছে ওষুধ ছাড়া রক্তে চিনি নিয়ন্ত্রণ করা যায়, লিখুন কিভাবে। তারপর 25 আসছে ডেঙ্গু রোগের রক্তের কোন কণিকা ভেঙে যায়। 30, 40 এগুলো তো ডেঙ্গু রিলেটেড প্রশ্ন আসছে। 40 তো আসছে আবার। 13-এ, 20-তে, 27, 37 সবগুলোতে আসছে খাবার, স্যালাইন এবং ডায়রিয়া রিলেটেড প্রশ্ন। 22 তেও আসছে। 37 আসছে মাদকাসক্তি কি, মানুষ কেন মাদকাসক্ত হয়। ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগ কি? রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে দীর্ঘস্থায়ীভাবে যদি বেড়ে যায় তখন তাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে। অগ্নাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় তাহলে এই অবস্থার সৃষ্টি হয়। ডায়াবেটিস 2 ধরনের, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 এর হচ্ছে রোগীর দেহে ইনসুলিন একেবারেই তৈরি হয় না, নিয়মিতভাবে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়। টাইপ 2 হচ্ছে আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়, এই ক্ষেত্রে ওষুধ অগ্নাশয় কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরিতে সাহায্য করে। বহুমূত্র রোগ হয় কোন ধরনের ত্রুটির জন্য? ডায়াবেটিক এবং ইনসুলিনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। 33 এবং 11 বিসিএস এ আসা প্রশ্ন। রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে দীর্ঘস্থায়ী বেড়ে যাওয়াকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে। শর্করার পরিমাণ বেড়ে যাওয়া স্বাভাবিকভাবে। অগ্নাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় তাহলে এই অবস্থার সৃষ্টি হয়। ইনসুলিন হলো এক ধরনের হরমোন, পরীক্ষায় আসে প্রিলিতে। ইনসুলিন হলো এক ধরনের হরমোন, এটি অগ্নাশয়ের ভিতরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে নিঃসৃত হয়। ইনসুলিন দেহের শর্করার পরিপাক নিয়ন্ত্রণ করে, এটি রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহকোষে প্রবেশে সাহায্য করে, এর ফলে গ্লুকোজের উচ্চমাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। ইনসুলিন কি? ইনসুলিন হলো এক ধরনের হরমোন, এটি অগ্নাশয়ের ভেতর থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে নিঃসৃত হয়। ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কাদের বেশি? যাদের বংশে ডায়াবেটিস থাকে, যাদের ওজন বেশি, যারা ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম করে না, যারা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে। 40 বিসিএস এর প্রশ্ন, খাদ্যাভ্যাস শরীরের ওজন বাড়ায়, পরিবর্তে তা কিভাবে ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়ায় আলোচনা করুন। অতিরিক্ত ওজন বা স্থূলতা শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স অবস্থা সৃষ্টি করে, যার ফলে কোষের সেনসিটিভিটি কমে যায়, ইনসুলিনের উপর রেসপন্স করে না, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিস হয়। লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে ঘন ঘন প্রস্রাব হয়, খুব বেশি পিপাসা লাগে, বেশি ক্ষুধা লাগা, অতিমাত্রায় শারীরিক দুর্বলতা অনুভব করা, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, সামান্য পরিশ্রমে ক্লান্তি বা দুর্বলতা বোধ করা, চামড়া শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো ইত্যাদি। প্রতিকার শৃঙ্খলা, ডিসিপ্লিন, খাদ্য নিয়ন্ত্রণ, ওষুধ সেবন ইত্যাদি করতে হবে। 43 বিসিএস এর প্রশ্ন হচ্ছে কিভাবে ওষুধ ছাড়া রক্তে চিনি নিয়ন্ত্রণ করা যায়। মিষ্টি জাতীয় খাবার পরিহার করা, সরল শর্করার পরিবর্তে জটিল শর্করা গ্রহণ করা, নিয়মিত ও পরিমিত ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি। ডেঙ্গু জ্বর ও ডেঙ্গু জ্বরের কারণ। ডেঙ্গু জ্বর হলো একটা ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাস জীবাণুর নাম হচ্ছে ফ্ল্যাভিভাইরাস বা ডেঙ্গি ভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস। ডেঙ্গু জ্বরের কারণে এসিডিস ইজিপ্টি নামক মশা থেকে বা স্ত্রী মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। আচ্ছা, এটা হচ্ছে এরিস ইজিপ্টি নামক মশকি। ওকে, এই মশকি ডেঙ্গু জ্বরের ভাইরাস বা ফ্ল্যাভি ভাইরাস বহন করে। তাহলে ফ্ল্যাভি ভাইরাস হচ্ছে ডেঙ্গু জ্বরের ভাইরাস। ডেঙ্গু জ্বরের প্রকারভেদ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর আর একটা হচ্ছে হেমোরোজিক ডেঙ্গু জ্বর। আসতে পারে, গত 1 বছর ধরে ডেঙ্গু নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে দেশে। ডেঙ্গু রোগের রক্তের কোন কণিকা ভেঙে যায়, এই রোগ কিভাবে বাহিত হয়? 25তম বিসিএস এর প্রশ্ন। ডেঙ্গু জ্বরের রোগের রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেটস ভেঙে যায়। ডেঙ্গু রোগের বাহক হলো এডিস ইজিপ্টি নামক এক ধরনের মশকি বা স্ত্রী মশা।
40 BCS-এ আসা প্রশ্ন হচ্ছে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং এটার জেনেটিক উপাদানগুলো লিখুন। ডেঙ্গু জ্বরের লক্ষণ হচ্ছে শীত ভাব হওয়া, প্রচণ্ড জ্বর হওয়া, 103 থেকে 5 ডিগ্রি ফারেনহাইট দেখা যায়, সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা হয়। হ্যামোরেজিক ডেঙ্গু জ্বর দেখা যায় নাক, মুখ, দাঁতের মাড়ি এবং ত্বকের নিচে রক্তক্ষরণ হয়, পায়খানার সাথে রক্ত যেতে থাকে, রক্তবমি হতে পারে, চোখের কোণে রক্ত জমাট হতে পারে, রক্তের অনুচক্রিকা ভীষণ হ্রাস পায়। চিকিৎসা: ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। রক্তের সাম্যতা রক্ষার জন্য প্ল্যাটিলেট ট্রান্সফিউশনের প্রয়োজনীয়তা পড়ে। রোগীকে প্রচুর পানি, ফলের রস ও তরল খাবার দিতে হবে। মাথায় পানি ডালা, গায়ের ঘাম মুছে দেওয়া, তারপর হচ্ছে ভেজা কাপড় দিয়ে শরীরে স্পঞ্জ করা ইত্যাদি ফলদায়ক হয়। এরপর হচ্ছে ডায়রিয়া হলে যে লবণের গুড়ের শরবত খাওয়ানো হয় তাতে লবণের এবং গুড়ের ভূমিকাটা কি? ডায়রিয়া রিলেটেড অনেকগুলো প্রশ্ন আসছে, সবগুলোর আনসার হলো ডায়রিয়া হলে পটাশিয়াম, ক্যালসিয়াম, গ্লুকোজ, সোডিয়াম প্রভৃতি ইলেকট্রোলাইট তথা লবণ ও পানি শরীর থেকে বেরিয়ে যায়। এতে শরীর পানিশূন্য হয়ে দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের আয়ন পরিবহনের সমস্যা হয়। ডায়রিয়া হলে রোগীকে লবণের ও গুড়ের শরবত এবং স্যালাইন খাওয়ানো হয়, কারণ এখানে লবণের NaCl এর ভূমিকা হলো দেহে ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখা, অপরদিকে গুড় বা চিনি অর্থাৎ কার্বোহাইড্রেটের ভূমিকা হলো দেহে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করা। কেননা চিনি ও গুড় হলো সরল শর্করা যা গ্রহণ করার সাথে সাথেই শক্তি সরবরাহ করতে পারে, এর ফলে শরীর সুস্থ থাকে। ডায়রিয়া হলে ডাবের পানি উত্তম পানীয় কেন? ডাবের পানিতে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গ্লুকোজ, কিছু সোডিয়াম নামক ইলেকট্রোলাইট রয়েছে। মাদকাসক্তি কি? মানুষ কেন মাদকাসক্ত হয়? মাদকাসক্তি থেকে পরিত্রাণের উপায় কি? ক্রমাগত মাদকদ্রব্য সেবনের কারণে যখন এমন অবস্থা সৃষ্টি হয় যে মাদকদ্রব্যের সাথে মানুষের এক ধরনের দৈহিক ও মানসিক সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত মাদক গ্রহণ না করলে শারীরিক এবং মানসিক সমস্যায় পড়ে, তখন তাকে মাদকাসক্ত বা ড্রাগ নির্ভরতা বলে। কৌতূহল, সঙ্গদোষ, হতাশা দূর করার প্রচেষ্টা, মানসিক যন্ত্রণা ভুলে থাকার পদ্ধতি এবং নিজেকে বেশি কার্যক্রম করা, পারিবারিক অশান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষা ইত্যাদির আশায় হচ্ছে মাদকাসক্ত হতে পারে মানুষ। পরিত্রাণের উপায় হলো সামাজিক প্রচেষ্টা, চিকিৎসা করাতে হবে, পরামর্শ দিতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারি প্রচেষ্টা হলো মাদক সেবন বিক্রয় নিষিদ্ধ করতে হবে, কড়া আইন প্রণয়ন করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। 4 নম্বর টপিক হচ্ছে ভ্যাকসিনেশন, কন্ট্রাকশন, ফুড পয়জনিং। খুব একটা বড় টপিক না। 35 BCS-এ আসছে খাদ্য বিষক্রিয়া কি, 43-তে আসছিল ফুড সেফটি এবং ফুড সিকিউরিটির মধ্যে পার্থক্য কি। ভ্যাকসিন হচ্ছে প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী অণুজীবের নিষ্ক্রিয় পরিশ্রুত সাসপেনশন যা একই জীবাণু বা নিকট সম্পর্কিত রোগ জীবাণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করে। টিকা তৈরির ক্ষেত্রে সাধারণত যে জীবাণু দ্বারা রোগ সৃষ্টি হয় সেই রোগ সৃষ্টিকারী অণুজীবকে জীবিত, মৃত বা অর্ধমৃত অবস্থায় অথবা উহা থেকে উৎপন্ন রাসায়নিক দ্রব্যকে ব্যবহার করা হয়। টিকা প্রবেশ করালে প্রাণীদেহে ওই একই জীবাণু বা নিকট সম্পর্কিত রোগ জীবাণু সম্পর্কে আক্রমণ প্রতিরোধক্ষম হয়ে ওঠে। দেহে টিকা দেওয়া মানে হলো ওই রোগ জীবাণু দেহে প্রবেশ করানো, কিন্তু যেহেতু এই জীবাণুগুলো বিশেষ পদ্ধতিতে নিষ্ক্রিয় থাকে সেহেতু এরা জীবদেহে কোনো রোগ সৃষ্টি না করে রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি করে। ইপিআই বলতে কি বোঝায়? বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম সম্পর্কে লিখুন। ইপিআই হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির, যার মূল লক্ষ্য হচ্ছে সংক্রামক রোগ থেকে শিশু ও মাতৃমৃত্যু হার এবং পঙ্গুত্বর হার কমানো। এই বছর সম্ভবত ইপিআইতে টাইফয়েডের টিকাও যুক্ত হয়েছিল, তো এটা ইম্পর্টেন্ট টপিকটা। ইপিআই এর মাধ্যমে 10টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়: শিশুদের যক্ষ্মা, পোলিওমাইলাইটিস, ডিপথেরিয়া, হুপিং কাশি, মাও, নবজাতকের ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি জনিত রোগসমূহ, হাম, রুবেলা, নিউমোকক্কাল নিউমোনিয়া অর্থাৎ নিউমোনিয়ার। খাদ্যে বিষক্রিয়া কি বা ফুড পয়জনিং কি? খাবার থেকে যে অসুস্থতা সৃষ্টি হয় তাকে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়া বলে। দূষিত, নষ্ট, বিষাক্ত খাবার খাওয়ার ফলে ফুড পয়জনিং হয়ে থাকে। অণুজীব খাদ্য নষ্ট করে এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে, একে বলা হয় টক্সিন। টক্সিন উপাদান দেহে অভ্যন্তরে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, একে খাদ্য বিষক্রিয়া বা ফুড পয়জনিং বলে। যেমন ইস্ট জাতীয় ছত্রাক, জ্যাম, জেলি, ফলের রস ইত্যাদি দ্রুত নষ্ট করে, এতে খাবার টক, গন্ধ, ফেনা ফেনা বা ঘোলাটে হয়ে যায়। মোল্ড জাতীয় ছত্রাক অর্থাৎ
বিভিন্ন ধরনের ছত্রাক জাতীয় জিনিস আমাদের খাবারগুলোকে নষ্ট করে টক জাতীয় করে ফেলে, এগুলো আমরা খেলেই হচ্ছে আমাদের ফুড পয়জনিং হয়। ওকে, এখানে হচ্ছে ডিটেলসে বললো যে প্রধানত দুইভাবে খাদ্য বিষক্রিয়া ঘটতে পারে। প্রথমত, খাদ্যদ্রব্য সংক্রমিত জীবাণু সরাসরি পশুকে দেহে প্রবেশ করে। দ্বিতীয়ত, সংরক্ষিত খাদ্য জীবাণু সংক্রমণের ফলে নিঃসৃত বিষাক্ত পদার্থ গ্রহণের ফলে খাদ্য বিষক্রিয়া সৃষ্টি হয়। খোলা জায়গায় খাবার রাখলে, 5°C তাপমাত্রার নিচে সংরক্ষণ না করলে, খাবার অনেকক্ষণ যদি এক জায়গায় পড়ে থাকে, তারপর হাইজিন মেনটেন না করলে খাদ্য বিষক্রিয়া হতে পারে। শরীর দুর্বল হয়ে যায়, বমি হওয়া, ঘন ঘন পাতলা পায়খানা, পাকস্থলী সংকোচনের ফলে পেট ব্যথা হওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, তাপমাত্রা বেড়ে যাওয়া, শরীরে ব্যথা অনুভব হওয়া, শরীর ঠান্ডা হয়ে যাওয়া হলো খাবারের বিষক্রিয়ার উপসর্গ। ওকে, সেম জিনিসগুলো রিপিট হচ্ছে। তো ফুড সেফটি এবং ফুড সিকিউরিটির মধ্যে পার্থক্য। ফুড সিকিউরিটি বলতে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের প্রাপ্তি নিশ্চয়তাকে বোঝায়। এটি একটি ম্যাক্রো ধারণা। 3 ধাপে ফুড সিকিউরিটি নিশ্চিত করা যায়। একটা হলো খাদ্যের প্রাপ্যতা, আরেকটা হচ্ছে খাদ্যের ক্রয়যোগ্যতা, আরেকটা হলো স্বাস্থ্যবিজ্ঞানসম্মত প্রয়োজনীয় পরিমাণে খাদ্যের ব্যবহার। ফুড সেফটি হলো কি? ফুড সেফটি বলতে স্বাস্থ্যসম্মত, ভেজালমুক্ত, পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ। এটি হচ্ছে ফুড সিকিউরিটির তুলনায় এটি একটা মাইক্রো ধারণা। মাইক্রো মানে হচ্ছে ছোট, ফুড সেফটিটার ধারণাটা ছোট, ক্ষুদ্র এরিয়াটা। খাদ্য দূষণের নিম্নোক্ত 3টি পদ্ধতিতে প্রতিরোধ করার মাধ্যমে ফুড সেফটি নিশ্চিত করা যায়, যথা ক্ষুদ্র অণুজীবের মিশ্রণে দূষণ, কীটনাশক বা রাসায়নিক দ্রব্যের মিশ্রণে দূষণ, বালি, কাঁকড়, কাঁচ, চুল, প্লাস্টিক, মৃত পতঙ্গ এইরূপ মিশ্রণের ফলে শরীরের দূষণ হয়। পাঁচ নম্বর টপিক হলো বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা, স্বাস্থ্যসেবা রিলেটেড। এখানে আছে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, এন্ডোস্কোপি, এনজিওগ্রাফি, রেডিওথেরাপি, কেমোথেরাপি ইত্যাদি। মানুষের রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য আধুনিক যন্ত্রের ব্যবহার সম্পর্কে আপনার ধারণা কি? 1950 সালে মানুষের গড় আয়ু ছিল 50 বছরের কাছাকাছি। বর্তমানে আয়ু 20 বছরের বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাহ্যিক লক্ষণ দেখে রোগ নির্ণয় করতেন পূর্বে, আর বর্তমানে হচ্ছে সঠিক রোগ নিরূপণের জন্য বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে। 43 তে আসছিল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি কি ধরনের রোগ নির্ণয়ে সক্ষম উল্লেখ করুন। এক্স-রে হচ্ছে দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুতে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়। এই বিকিরণকে এক্স-রে বা রঞ্জন রশ্মি বলে। 1895 সালে উইলিয়াম রঞ্জেন এক্স-রে আবিষ্কার করেন। ক্যাথোড থেকে ইলেকট্রন এসে যদি আঘাত করে তখন এখান থেকে এক্স-রে উৎপন্ন হয়, আর এটা হচ্ছে এক্স-রে টিউব বলা হয় এটাকে। আর এখানে 2 প্রান্তে হাই ভোল্টেজ প্রদান করা হয়। এটার ব্যবহার হলো স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদি সহজে শনাক্ত করা যায়। দাঁতের ক্যাভিটি এবং ক্ষয় বের করার জন্য এক্স-রে ব্যবহার করা হয়। পিত্তথলি ও কিডনি পাথরের অস্তিত্ব নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। বুকের এক্স-রে করে ফুসফুসের রোগ যেমন যক্ষ্মা, নিউমোনিয়া ইত্যাদি নির্ণয় করা যেতে পারে। ক্যান্সার কোষকে মেরে ফেলতে বা রেডিওথেরাপিতে এক্স-রে ব্যবহার করা হয়। গোয়েন্দা বিভাগে এক্স-রে ব্যবহৃত হয়ে থাকে। আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট 1 থেকে 10 মেগাহার্টজ শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে কোনো অঙ্গের ইমেজিং প্রক্রিয়া। 1 থেকে 10 মেগাহার্টজ শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে কোনো অঙ্গের ইমেজিং প্রক্রিয়াকে আল্ট্রাসোনোগ্রাফি বলা হয়। ক্রিয়াকৌশল হচ্ছে ট্রান্সডিউসারের শরীরের উপর যেখানে স্পর্শ করে বিমটি শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। যে অঙ্গের দিকে বিমটি নির্দেশ করা হয় সেই অঙ্গের প্রকৃতি অনুযায়ী প্রতিফলিত, শোষিত বা সংবাহিত হয়। তো এই বিমের রিফ্লেকশন থেকে হচ্ছে একটা পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করা হয়। এটাই হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির ক্রিয়াকৌশল। তার ব্যবহার হচ্ছে স্ত্রীরোগ, প্রসূতি বিজ্ঞানে ব্যবহার করা হয়ে থাকে। ভ্রূণের আকার গঠন, স্বাভাবিক বা অস্বাভাবিক অবস্থান জানা যায়। জরায়ুর টিউমার, পিত্তপাথর, হৃদযন্ত্রের ত্রুটি, টিউমার বের করার জন্য আল্ট্রাসোনোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। হৃৎপিণ্ডে পরীক্ষা করার জন্য আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়ে থাকে। তখন এই পরীক্ষাকে বলা হয় ইকোকার্ডিওগ্রাফি। সিটি স্ক্যান হচ্ছে কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান এই যন্ত্রটি শরীরের ভেতরে না গিয়ে বাইরে থেকে শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের নিখুঁত ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে।
ব্যবহার হলো যকৃত, ফুসফুস এবং অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত করতে পারে, টিউমারের আকার ও অবস্থান শনাক্ত করতে পারে, শরীরে রক্ত সঞ্চালনের সমস্যা আছে কিনা সেটা নির্ণয়েও সিটি স্ক্যান ব্যবহার করা হয়ে থাকে। এমআরআই হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতি। এটা হচ্ছে মূলত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রোগীকে রেখে তার শরীরে রেডিও ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দেওয়া হয়। শরীরের পানির অণুর ভেতরকার হাইড্রোজেনের প্রোটন থেকে ফিরে আসা সংকেতকে কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করে শরীরের ভেতরকার অঙ্গ-প্রত্যঙ্গের প্রতিবিম্ব তৈরি করা হয়। এটার ব্যবহার মূলত ৫ থেকে ১০ মিনিটের জন্য। এর চেয়ে বেশি সময় দরকার হয় না। সেই তুলনায় এমআরআই করতে একটু বেশি সময় নেয়। আচ্ছা, সিটি স্ক্যানে কম সময় লাগে, এমআরআইতে হচ্ছে বেশি সময় লাগে। তারপর ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি করে মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করা যায়। ইসিজির ব্যবহার হচ্ছে হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য সতর্ক সংকেত দিতে পারে। ইসিজির মাধ্যমে ধমনী ও আর্টারির অবস্থান জানা যেতে পারে। এন্ডোস্কোপি হলো শরীরের ভেতরকার কোনো অঙ্গ বা গহ্বরকে বাইরে থেকে সরাসরি দেখার প্রক্রিয়া হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি যন্ত্র দিয়ে শরীরের ফাঁপা অঙ্গগুলোর ভেতর পরীক্ষা নিরীক্ষা করা হয়। একটি বাঁকানো টেলিস্কোপ থাকে এন্ডোস্কোপি যন্ত্রে। এই যন্ত্র দুটি নল থাকে, এদের মধ্যে একটি বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গে আলো প্রেরণ করা হয়। আলোক তন্তু ভেতরের দেওয়ালে আলোর অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উজ্জ্বল আলো রোগীর দেহের গহ্বরে প্রবেশ করে। এই আলো ক্ষতিগ্রস্ত অঙ্গকে আলোকিত করে। দ্বিতীয় আলোক তন্তু নলের ভেতর দিয়ে আলোর প্রতিফলিত অংশ একইভাবে ফিরে আসে। প্রতিফলিত আলো অভিনেত্র লেন্সের মাধ্যমে চিকিৎসকের চোখে প্রবেশ করে। স্ত্রী প্রজনন অঙ্গ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, ফুসফুস ও বুকের কেন্দ্রীয় বিভাজন, উদর বা পেলভিস এবং মূত্রনলীর অভ্যন্তরের ভাগ ইত্যাদি সম্পর্কে জানার জন্য এন্ডোস্কোপি ব্যবহার করা হয়ে থাকে। এনজিওগ্রাফি হলো এক ধরনের পরীক্ষা যেখানে এক্স-রে এর মাধ্যমে শরীরের ভিভি ও রক্তনালীর ছবি তোলা হয়। এনজিওগ্রাফি সাধারণত আলোর প্রতিসরণ কাজে লাগানো হয়। এখানে প্রথমত বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর নির্দিষ্ট রক্তনালিকায় একটি বিশেষ টিউবের মাধ্যমে তরঙ্গ ডাই প্রবেশ করান। এটি বাহুর মাধ্যমে প্রবেশ করানো হয়ে থাকে। এই তরল পদার্থ যখন রক্তনালীর ভিতরের দিক দিয়ে প্রবাহিত হতে থাকে তখন এক্স-রে ফেলা হয়। এক্স-রে এই তরল ভেদ করতে পারে না, তাই এই পদার্থ পর্দায় এই ছবি দেখা যায়। অবশেষে তরল পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। ধমনী প্রসারিত হলে, কিডনি ধমনীর অবস্থাগুলো বোঝার জন্য, শিরার কোনো সমস্যা হলে, হৃৎপিণ্ডের বাইরে, ধমনীতে ব্লকেজ ধরা পড়লে ইত্যাদি জিনিস পরীক্ষা নিরীক্ষা করার জন্য হচ্ছে এনজিওগ্রাফি ব্যবহার করা হয়ে থাকে। রেডিওথেরাপি শব্দটি রেডিয়েশন থেরাপি শব্দটির সংক্ষিপ্ত রূপ। রেডিয়েশন থেরাপি। ওকে। রেডিওথেরাপি হচ্ছে কোনো রোগের চিকিৎসার তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার। এটি মূলত ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। কেমোথেরাপি হলো এমন এক ধরনের চিকিৎসা যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর দ্রুত বিভাজনরত ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। এটি ক্যান্সার চিকিৎসার একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। এটির ফলে চুল পড়ে যায়, হাতের তালু ও পায়ের তালুর প্রভৃতি অঙ্গের চামড়া পুড়ে যায়। রেডিওথেরাপি এবং কেমোথেরাপির মধ্যে পার্থক্য। লেখাগুলো বোঝা যাচ্ছে না পিডিএফ এর কোয়ালিটির কারণে। রেডিওথেরাপি হচ্ছে কোনো রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার। কেমোথেরাপি হলো এমন এক ধরনের চিকিৎসা যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর দ্রুত বিভাজনরত ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়, কিন্তু কেমোথেরাপি খুব বেশি ইউজ করা হয়। রেডিওথেরাপিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স-রে ব্যবহার করা হয়, কেমোথেরাপিতে বিশেষ ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করা হয়। একই কথাগুলো রিপিটেশন। এরপর বেসিক কনসেপ্ট অফ ক্যান্সার, এইডস অ্যান্ড হেপাটাইটিস, টপিক নাম্বার 6। 36 প্রশ্ন আসছে, ভিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট কি? যক্ষ্মা ও ফুসফুসের ক্যান্সারের মধ্যে নিরাময় তুলনামূলক সহজতর কোনটি? এইডস কি? 24 আসছে এইডস এর প্রকারভেদ, এইচআইভি কাকে বলে? তো এইডস রিলেটেড প্রচুর প্রশ্ন আসছে, হেপাটাইটিস রিলেটেডও প্রশ্ন আসছে। ক্যান্সার কি? ক্যান্সার হলো অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলাফলই হলো ক্যান্সার। এর ফলে দেহকোষের অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। প্রথমে টিউমার, পরে ক্যান্সার হয়। প্রধান ক্যান্সারগুলো হচ্ছে ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়া,
জিহ্বার ক্যান্সার, মুখবিবরের ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, স্তন ক্যান্সার, তারপর হচ্ছে কোলন ক্যান্সার, ত্বকের ক্যান্সার ইত্যাদি। ক্যান্সারের কারণ হচ্ছে ধূমপান, অ্যালকোহল সেবন, চর্বিযুক্ত খাবার গ্রহণ, অতিরিক্ত চিনিযুক্ত খাবার গ্রহণ, ভেজাল খাবার, ভাইরাস দ্বারা যেমন লিভার সিরোসিস দ্বারা আক্রান্ত হওয়া, আয়ন বিকিরণ বা অত্যধিক বয়স ইত্যাদি। চিকিৎসাগুলোর মধ্যে আছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। সার্জারির মধ্যে ক্যান্সার কোষ যদি সারা দেহে ছড়িয়ে না পড়ে তাহলে সার্জারি করে ফলপ্রসূ চিকিৎসা হয়। তেজস্ক্রিয় বিকিরণ দ্বারা রেডিওথেরাপি বা পরীক্ষাটা করা হয় বা চিকিৎসাটা দেওয়া হয়, যা হচ্ছে টিউমার বা ক্যান্সার কোষগুলোকে সংকুচিত বা ধ্বংস করা হয়। কেমোথেরাপি হলো এমন এক ধরনের পদ্ধতি যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ঔষধ ব্যবহার করা হয়। লিউকোমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার। রক্তকোষের ক্যান্সারকে লিউকোমিয়া বলা হয়। লিউকোমিয়া হলে দেহের অস্থিমজ্জা থেকে অস্বাভাবিক মাত্রায় শ্বেত রক্তকণিকা সৃষ্টি হয়। ভিনাইন এবং ম্যালিগন্যান্ট। ভিনাইন হচ্ছে শরীরের কোষগুলোকে এমন অবস্থাকে নির্দেশ করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না কিংবা রোগ সৃষ্টি করে না। ম্যালিগন্যান্ট হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর এবং রোগ সৃষ্টি করে। যক্ষ্মা ও ক্যান্সারের মধ্যে নিরাময় তুলনামূলক সহজতর কোনটি? যক্ষ্মা ও ফুসফুস ক্যান্সার। যক্ষ্মা ও ফুসফুস ক্যান্সারের মধ্যে যক্ষ্মা নিরাময় তুলনামূলকভাবে সহজ, কিন্তু ফুসফুস ক্যান্সারটা কঠিন নিরাময় করা। এইডস কি? এইডস হলো অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, যা হচ্ছে এইচআইভি ভাইরাস বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নামক ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এইডস হয়। স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে প্রাকৃতিকভাবে সব রকম জীবাণু আক্রমণ প্রতিরোধ করতে পারি। রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে, কিন্তু এইচআইভির ফলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। কিভাবে ছড়ায় এইচআইভি? প্রধানত যৌনক্রিয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে এইচআইভি সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হতে পারে। সমকামী কিংবা নারী পুরুষের মধ্যে অনিয়ন্ত্রিত যৌন সংযমের মধ্যেও বা সংযোগের মাধ্যমেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে। গর্ভবতী নারী এই রোগে আক্রান্ত হলে সন্তানদের মধ্যে এই রোগ দেখা দিতে পারে। তারপর মায়ের বুকের দুধের মাধ্যমে আক্রান্ত নারীর দেহে থেকে সদ্যজাত শিশু দেহে এইচআইভি সঞ্চারিত হতে পারে। রক্ত সঞ্চালনের সময় এইডস আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে কিংবা ড্রাগ ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সঞ্চারিত হতে পারে। বাকি কথাগুলো হচ্ছে রিপিটেশন। হেপাটাইটিস কি? হেপাটাইটিস হচ্ছে লিভারের একটি রোগ, যা হচ্ছে লিভার বা যকৃতে প্রদাহ হলে হেপাটাইটিস বলা হয়। দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউটটা হচ্ছে তাৎক্ষণিক, ক্রনিকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এই কথাগুলো আবার আসছে। রক্তের মাধ্যমে সংক্রমিত দুইটি হেপাটাইটিস ভাইরাস হলো, একটা হচ্ছে হেপাটাইটিস বি আর একটা হচ্ছে সি, অর্থাৎ বিসি, হেপাটাইটিস বিসি। হেপাটাইটিস কিভাবে সংক্রমিত হয়? এ ও ই হচ্ছে পানিবাহিত, বি এবং সি হচ্ছে রক্ত এবং দেহরস ইত্যাদি সংস্পর্শে আসলে হয়। বাকি কথাগুলো হচ্ছে রিপিটেশন। এর মধ্য দিয়ে আমাদের রোগ ও স্বাস্থ্য পরিচর্যা চ্যাপ্টারটা শেষ হলো। সাধারণ বিজ্ঞানের বাকি 10টা অধ্যায় আপনারা এই চ্যানেলের সাধারণ বিজ্ঞান প্লেলিস্টটাতে পেয়ে যাবেন। ধন্যবাদ।